আসসালামু আলাইকুম। এনসিএল টি-20 13তম ম্যাচের অ্যানালাইসিস নিয়ে আমি উপস্থিত আপনাদের সাথে বিয়ন্ড বর্ডার্সের পর্দায়। আমরা আজকের ম্যাচ দেখলাম ঢাকা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আজকের ম্যাচটি খুবই চমৎকার ছিল ম্যাচ। আমরা দেখলাম 7.5 গড়ের কাছাকাছি রান রেটে 300 ছুঁই রান, 299 রানের একটা পুরো ম্যাচ। আমরা প্রথম ইনিংসটাতে যদি আসি, টসে জিতে ঢাকা মেট্রো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাটিংয়ের, এবং ওনাদের ব্যাটসম্যানরা কেন যে ওনারা ব্যাটিংয়ে গেছেন সেই সিদ্ধান্তটাকে প্রমাণ করেছেন, তারা সঠিক ছিলেন। খুবই সুন্দর টি-20 গুছানো একটা আমি বলবো একটা ইনিংস ছিল ঢাকা মেট্রোর। ওনারা প্রথম পাওয়ার প্লেটাকে ইউজ করেছেন বেজ হিসাবে, দেন ওনারা ক্যারি ফরওয়ার্ড করেছেন এটাকে ওনাদের মাঝখানের ইনিংসে, মিডল ওভার্সে এবং শেষের ওভারের দিকে যে ওনারা চার্জ করেছেন। খুবই দৃষ্টিনন্দন ছিল আজকের খেলা। হয়তো মাহফিজুর রহমান রবিন ক্লিক করতে পারেননি, বাট ক্লিক করে গেছেন নাইম শেখ, ক্লিক করে গেছেন সাদমান ইসলাম, ক্লিক করে গেছেন আইচ মোল্লা, যার কথা আমরা এশিয়া কাপ টি-20 সময় আমরা বলছিলাম যে আমাদের পাইপলাইন এ ধরনের প্লেয়ার আছেন, এবং ওনারা প্রমাণ করছেন যে ওনারা এটার জন্য যোগ্য। আমরা যদি পুরো ইনিংসটাতে দেখতে চাই, আমরা যদি একটু ভাগে ভাগে দেখি, ঢাকা মেট্রো তারা প্রথম পাওয়ার প্লেতে হয়তো 37 রান করেছেন, বল টু বল রান করে গেছেন। এর মধ্যে একটা মেডেন ওভার ছিল, এবাদতের সেই ওভারটা খুবই সুন্দর ছিল, কোনো রিস্ক নেননি ওনারা, এবাদতকে উইকেট দেননি, যেটার ফলশ্রুতিতে পরবর্তীতে ওনাদের ব্যাটসম্যানরা চড়াও হতে পেরেছিলেন বাকি বোলারদের উপরে। ঠিক সেই কাজটা এত সুন্দরভাবে আজকে আমরা দেখলাম এক্সিকিউট করতে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানদেরকে, যেমনটা আমরা সচরাচর দেখতে পাই না। যদি আমরা ম্যাচের গো থ্রু করি, দেখবেন আপনি যে ওনারা 7 থেকে 16তম ওভার পর্যন্ত ওনারা রান নিয়েছেন 88, অনলি লস্ট অফ 2 উইকেটস। খুবই দারুণ একটা বলতে পারবো গুছানো একটা ইনিংস, গুছানো পরিসংখ্যান এবং খুব সুন্দর করে এগিয়ে যাওয়া একটা ইনিংস। মিডল ওভার্সে এত সুন্দর রান, এবং আরও স্পেসিফিক যদি আসি, 11 থেকে 15তম ওভার, এই 5টি ওভার ওনারা 55 রান নিয়েছেন কোনো উইকেট না হারিয়ে। এই জায়গাটাতেই আসলে খেলাটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন এবং পুরো ম্যাচের পার্থক্য তৈরি করে দিয়েছেন। খুবই দৃষ্টিকটু ছিল সৈয়দ খালেদ আহমেদের করা একটি ওভার, উনি সেই ওভারে আসলে 15তম ওভারে উনি 21 রান দিয়েছেন। মূলত ম্যাচের পার্থক্যটা এই জায়গাতেই আসে। এই ধরনের পিচে একটা ওভারে এত রান, এবং এইখানে ক্রেডিট দিতে হয় আইচ মোল্লা এবং সাদমান ইসলামকে। ওনারা হয়তো টি-20 রেগুলার খেলছেন না আন্তর্জাতিক জায়গায়, আমরা সম্প্রতি সময় দেখেছি জিএসএল টি-20 এবং পাকিস্তান সিরিজে কিন্তু খালেদ আহমেদ খুব ভালো বল করেছিলেন। সো ওনাকে এভাবে চার্জ করা, এবং ইনিংসের শেষ ওভারে এবং 18তম ওভারে এবাদতকে যখন টিম ম্যানেজমেন্ট এনেছেন, সেই জায়গায় কিন্তু ক্লিক করেনি। কেন ক্লিক করেনি? আমরা বারবার যে কথাটা বলতে চাই, ঢাকা মেট্রো আজকে ঠিক সেই কাজটাই করেছেন। বেশি উইকেট নিয়ে সেট ব্যাটসম্যানকে নিয়ে ওনারা গো থ্রু করেছেন শেষের দিকে, এবং তার ফলশ্রুতিতে চড়াও হতে পেরেছেন ব্যাটসম্যানরা, এবং 162 রানের একটা দুর্ভেদ্য টার্গেট ছুড়ে দিয়েছিলেন সিলেটকে। সিলেট ব্যাটিংয়ে এসে এত বড় চার্জ, এত বড় রানের তাড়া করতে যে ওনারা একটু খেয়ে হারিয়ে ফেলেছেন, এবং সিলেট যখন ব্যাটিং করতে আসলেন 162 রানের একটি দুর্ভেদ্য রানের চেজ ওনাদের সামনে এসে দাঁড়ালো। আমরা দেখলাম যে রান চেজ করতে এসে প্রতিনিয়ত উইকেট হারানোর ফলে কোনোভাবেই যে ম্যাচে ব্যাক করা যায় না, সেইটার একটি দৃষ্টান্ত। এবং এটা কিন্তু শুরুর থেকে হয়নি। আপনি যদি শুরুর দিকে দেখেন, প্রথম 6 ওভারে ঢাকা মেট্রো নিয়েছেন 37 রান 1 উইকেটে, সিলেট বিভাগ নিয়েছে 36 রান, এবং এর পরবর্তী যদি আমরা 7 থেকে 16 ওভারের দিকে আসি, তখন দেখব ঢাকা মেট্রো নিয়েছে 88 রান, সিলেট নিয়েছে 78 রান। 10 রানের ফারাকের সাথে একটি বিশাল ফারাক আছে, 4টি উইকেট হারিয়েছে সিলেট, এবং এর ভিতরে ওনাদের টপ অর্ডার 4 জন ব্যাটসম্যান ছিলেন, যাদের স্ট্রাইক রেট হয়তো 100+ ছিল, বাট কোনোভাবেই ওনারা যেহেতু ক্যারি ফরওয়ার্ড করতে পারেননি টপ অর্ডার থেকে যে কোনো একজন, এই কারণে পরবর্তী ব্যাটসম্যানরা এসে চার্জ করতে গেছেন, এসেই স্ট্রাইক রোট না করে ওনারা বড় শট করতে গেছেন, এবং একটা সময় যাওয়ার পরে ওনারা কিন্তু উইকেটটা দিয়ে এসেছেন।
হয়তো একটি দুইটি ছয় ওনাদের কানেক্ট হয়েছে, হয়তো ছয়ের সংখ্যায় ওনারা সমান সমান আছেন। আপনারা যদি দেখেন যে 10টি 4 মেরেছে সিলেট, 16টি 4 মেরেছে ঢাকা মেট্রো। এই পরিসংখ্যানগুলো দেখলেই বোঝা যায় যে ঢাকা মেট্রো কতটা কন্ট্রোলড ইনিংস খেলেছেন এবং কতটুকু পরিকল্পনা গুছিয়ে খেলেছেন, যেটা আসলে সিলেটের ইনিংসে আমরা দেখতে পারিনি। পরিকল্পনা দুই দলেরই থাকে, পার্থক্য হয় মাঠের এক্সিকিউশনে। আজকে সিলেটের প্লেয়াররা সেটা করতে পারেননি। সিলেটে টিমটা কম্পারেটিভলি ঢাকা মেট্রোর থেকে অনেক বেশি অ্যাডভান্স। আপনি যদি দেখেন এই জায়গাটায় ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছেন এবং রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করা টপ পারফর্মার প্লেয়াররা আছেন। তো সেই জায়গা থেকে সিলেটের কাছ থেকে আমরা একটা কম্পিটিটিভ ম্যাচ আশা করেছিলাম, যেটা আসলে কন্টিনিউয়াস উইকেট হারানোর কারণে এটা হয়ে ওঠেনি। এমনকি শেষ 5 ওভারে 5টি উইকেট গিয়েছে ওনাদের। রানের পার্থক্যে হয়তো 12 রান পার্থক্য ছিল শেষ 5 ওভারে, কিন্তু এত বেশি উইকেট ফ্লো এবং বড় পার্টনারশিপ না হওয়া, যেটা ঢাকা মেট্রোর ইনিংসে 96 রানের একটি পার্টনারশিপ হয়েছে আপনার 60 বলে, যেটা করেছিলেন আইচ মোল্লা এবং সাদমান ইসলাম। অবশ্যই নাইম শেখের একটা ক্রেডিট পাওয়ার দাবিদার তিনি, যেটি উনি মোমেন্টাম তৈরি করে দিয়েছিলেন। তবে আমি বেশি ক্রেডিট দিতে চাই সাদমান ইসলাম এবং আইচ মোল্লাকে। বিশেষ করে আইচ মোল্লা, উনি কিন্তু শেষ ওভার পর্যন্ত ইনিংসটাকে খেলেছেন এবং উনি আইচ মোল্লা, উনি সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেনের মতো বোলারদের বিরুদ্ধে, দুইজনের বিরুদ্ধে উনি বড় স্কোর করেছেন। দেখেন, এবাদত উনি 4 ওভারে 23 রান দিয়েছেন, যার 19 রান নিয়েছেন হচ্ছেন আইচ মোল্লা। তো বুঝতে হবে আজকে আইচ মোল্লার দিন ছিল এবং উনি বোলিংয়ে এসেও কিন্তু 30 রানে একটি উইকেট নিয়েছেন। এই ধরনের পারফর্মারদেরকেই আমাদের দরকার ন্যাশনাল স্কোয়াডের জন্য, ন্যাশনাল টিমের জন্য, যাদেরকে আমরা খুঁজছি, যারা পারফর্ম করবেন যখন টিম ইন আ ক্রাইসিস এবং ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবেন যখন একটা ইনিংসকে বিল্ড করা থাকে সেখান থেকে শেষ করার জন্য। আজকের প্রথম ম্যাচে অবশ্যই হাইলাইট হয়ে থাকবেন আইচ মোল্লারের ইনিংসটি এবং সিলেট কামব্যাক করবেন নেক্সট ম্যাচে। উই হোপ আ কম্পিটিটিভ গেম ইন নেক্সট। এনসিএল টি20-র আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা এবং রাজশাহী। টস জিতে ঢাকা ব্যাটিং করেন এবং নির্ধারিত 20 ওভারে 152 রান করেন 9 উইকেট হারিয়ে। আজকের এই ইনিংসটি পুরো দলের সামষ্টিক পারফরমেন্স ছিল। শুরুতে আমরা ওপেনিংয়ের একটা পার্টনারশিপটা দেখেছি, 50 রানের একটা ওপেনিং পার্টনারশিপ দেখেছি, যেটা বাংলাদেশে খুব একটা দেখা যাচ্ছে না বা টি20 আদর্শতে হচ্ছে না। একদম বেসটা সলিড একটা বেস করে দিয়ে পরবর্তীতে মিডল ওভার্সে সেটা অ্যাডভান্টেজ নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আজকে প্রথম ম্যাচেও দেখেছিলাম, দ্বিতীয় ম্যাচেও আমরা ঢাকার কাছ থেকে সেই পারফরমেন্সটা দেখেছি। 11 থেকে 15 ওভারের যে হিসাবটা, সেটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন বারবার আমরা এই পয়েন্টটাতে আসি, সেটা এই ম্যাচেও দেখা গেছে। আমরা যদি মিডল ওভার্সের কথা বলি, আমরা যদি মাঝারি রানের কথা বলি, আমরা যদি বলি যে বড় ওভারের কথা, সেই জায়গাগুলো থেকে, হিসাব নিকাশের জায়গাগুলো থেকে আমরা পুরো ম্যাচটাকে একটু দেখতে চাই এবং আপনাদের কাছে কিছু সমীকরণ তুলে দেখাতে চাই। আমরা দেখাতে চাই কিভাবে আজকে ঢাকা এবং রাজশাহীর ম্যাচটা ফলো থ্রু করলো এবং কেন রাজশাহী শেষ পর্যন্ত 28 রানে ম্যাচটা হেরে গেল। যদি আমরা রাজশাহীর বোলিং অ্যাটাকটা দেখি, ওনারা প্রথম দিকে একটু স্পিন অ্যাটাক করেছেন। ওনারা এক্সপেরিয়েন্স স্পিনারদেরকে নিয়ে এসে অ্যাটাক করেছিলেন ঢাকার ব্যাটিং অ্যাটাকের উপরে, কিন্তু ঢাকা সেটাকে সামলে পরবর্তীতে ওনাদের উপরে চড়াও হন এবং খুবই মাঝারি মানের 2-4টা ওভার ছাড়া ওনারা সিঙ্গেল স্ট্রাইক রোটেশন করে এভরি টাইম ওনারা আসলে প্রেশারে রেখেছেন রাজশাহীকে। আমরা যদি দেখি যে 51টা সিঙ্গেলের মাধ্যমে এবং 3টা 2-এর মাধ্যমে, অন্যদিকে 11টা 4 এবং 8টা 6-এর মাধ্যমে ওনারা 150 রান পূর্ণ করেন। মাঝখানে যদিও একটু শঙ্কিত ছিল ইনিংসটা এত বড় হবে কিনা, শেষ ওভারে 15 রানের একটি ক্যামিও ইনিংস খেলেন সুমন খান, 135 থেকে রানটা চলে যায় 150। এটাই কি মোমেন্টামটা ঘুরিয়ে দিল? সেটাই পরবর্তীতে আপনারা নিজেরাই বিচার করে দেখতে পারবেন রাজশাহীর ব্যাটিং অ্যানালাইসিসে। রাজশাহীর ব্যাটিংটা আমাদের কাছে খুব নড়বড়ে লেগেছে। যেমন ঢাকা, ওনারা পার্টনারশিপ করেছেন, ছোট ছোট পার্টনারশিপ করেছেন এবং আপনারা যদি দেখেন যে
1 থেকে 5 ওভারে ঢাকা নিয়েছেন হচ্ছেন 36 রান, রাজশাহী নিয়েছে 33 রান। ঢাকা কোনো উইকেট হারাননি, রাজশাহী উইকেট হারিয়েছেন। 6 থেকে 10 ওভারে রাজশাহী করেছে 35 রান দ্বিতীয় ইনিংসে, ঢাকা সেখানে প্রথম ইনিংসে 37 রান করেছে 2 উইকেট হারিয়ে। এখানে রাজশাহীর উইকেট হারিয়েছিল একটি, এবং আমরা প্রথম ইনিংসে ঢাকার যে ডমিনেশন 11 থেকে 15 এই সময়টাতে ওনারা 40 রান করেছেন 8 করে রান রেট নিয়ে 2টা উইকেটের বিনিময়ে। পক্ষান্তরে রাজশাহী ওনারা 34 রানে 2টা উইকেট হারিয়েছেন, 6টা রান কম ছিল এবং উইকেট সমান ছিল, যার প্রভাব আমরা যদি দেখি 16 থেকে 20 রাজশাহী করেছে 40, কিন্তু কামব্যাক আর করা হয়নি। উল্লেখ্য, আমরা যদি ব্যাটসম্যানদের পারফরমেন্সের দিকে তাকাই, আমরা যদি বোলারদের পারফরমেন্সের দিকে তাকাই, সেক্ষেত্রে বলতে হবে ঢাকার ব্যাটসম্যানরা রাজশাহীর বোলারদের উপরে অনেক চড়াও ছিলেন। ওনারা রাজশাহী বোলারদেরকে অত সহজে জায়গা করে নিতে দেননি। আমরা চোখ রেখেছিলাম নাহিদ রানার উপরে, আমরা চোখ রেখেছিলাম আসাদুজ্জামান পায়েলের উপরে। নাহিদ রানা 26 রানে 1টা উইকেট নিয়েছেন। এইটাকে আসলে একটা মাঝারি মানের বোলিং অ্যাটাকই বলা যায়। আমরা চাই নাহিদ রানা আরও ভালো বোলিং অ্যাটাকে আসুক। অন দ্য আদার হ্যান্ড রাজশাহীর ব্যাটিং ইউনিট, আমাদের সাবেক ক্যাপ্টেন আছেন নাজমুল হোসেন শান্ত, আমাদের হার্ড হিটার আছেন হাবিবুর রহমান সোহান, আমরা প্রীতম সরকারকেও দেখছি, সাব্বির রহমান রুম্মানও আছেন, মেহরাব হোসেনও আছেন। কিন্তু সাব্বির রহমান রুম্মান, প্রীতম এবং শান্ত ওনারা কন্টিনিউয়াস ফেল করছেন। ওনাদের উপরে রাজশাহীর যে ব্যাটিং ডিপেন্ডেন্সি আছে, ওনারা সেটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। আমরা আশা করব সামনের ম্যাচগুলোর থেকে আমরা সাব্বির রহমান রুম্মানকে গেট ব্যাক করতে এবং নাজমুল হোসেন শান্তকে গেট ব্যাক করতে। তাহলে আমাদের ন্যাশনাল টিমে যে ক্রাইসিসটা আছে, টি20-র ইনিশিয়াল ব্যাটসম্যানদের যে উইকেট পড়ে গেলে যারা ধরে ইনিংসটা ক্যারি ফরওয়ার্ড করবেন এবং শেষের দিকে এসে যে ইনিংসটাকে বাড়াবেন, এই জায়গায় বরাবরই সারা বাংলাদেশ সবাই সাব্বির রহমান রুম্মান এবং নাজমুল হোসেন শান্তকে চিন্তা করে থাকেন। তো আমরা এই জায়গাটা ওনাদের পারফরমেন্স আমরা আশা করব। দিন শেষে 11 থেকে 15 সিঙ্গেল স্ট্রাইক রোটেশন অ্যান্ড ডট বল ক্যালকুলেশন। ডট বল ক্যালকুলেশনের জায়গায় 2টা দলই সমান ছিল। আমরা আশা করব টিম ম্যানেজমেন্ট এই জিনিসগুলোর দিকে তাকাবেন। ধন্যবাদ।